হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2002 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি স্করপিয়ন কিং নিয়ে, যেটি এক বিখ্যাত মুভি সিরিজ মমি ফ্র্যাঞ্চাইজির প্রিকুয়াল ও স্পিন অফ। মানে মমি পার্ট 2 মুভিতে যে স্করপিয়ন কিংকে দেখানো হয়েছে, খুব সম্ভবত এই মুভি তারই সূচনার গল্প। তাই অ্যাডভেঞ্চার মুভি নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের জন্য এই মুভি মোস্ট রেকমেন্ডেড। এই ফ্র্যাঞ্চাইজির এখনো পর্যন্ত 4টি মুভি মুক্তি পেয়েছে, তাই এই পর্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী পর্বগুলিও আমি নিয়ে আসবো। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে এখন সোজা যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই আপনাদেরকে জানিয়েছি এই মুভি মমি ফ্র্যাঞ্চাইজির প্রিকুয়াল। মানে এই মুভিতে যে গল্প দেখানো হয়েছে সেটি মিশরের পিরামিড যুগের আগের সময়ের গল্প, যেখানে আমরা দেখতে পাই মেমনন নামের এক শক্তিশালী যোদ্ধা বিভিন্ন রাজ্যের উপর আক্রমণ করে তার সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে, যাকে থামাতে বড় বড় রাজ্য ব্যর্থ হয়। কারণ প্রথমত মেমনন ওই সময়ের সর্বশ্রেষ্ঠ তলোয়ারবাজ, আর দ্বিতীয়ত কাসান্দ্রা নামক এমন এক জাদুকর মেমননের সঙ্গে রয়েছে যে তার জাদুর মাধ্যমে আগে থেকেই বলে দিতে পারে কোন যুদ্ধের কি পরিণতি হতে চলেছে। ফলে সেই অনুযায়ী যুদ্ধ করেই বড় বড় রাজ্য মেমনন দখল করে নিতে শুরু করে, যে কারণে তাকে থামানোর জন্যই লুকিয়ে বেঁচে থাকা কিছু উপজাতির রাজা ফেরন ম্যাথিউস নামক এক বীরের নেতৃত্বে অবশিষ্ট থাকা 3 আকেডিয়ানকে ভাড়া করে। কারণ কথিত আছে এই আকেডিয়ানরা বংশ পরম্পরায় গুপ্ত হত্যাকারী হিসাবে কাজ করে। তাই রাজা ফেরন 20টি বহুমূল্য রত্নের বিনিময়ে ম্যাথাউস, তার ভাই জেসুপ এবং রামা নামের 3টি আকাডিয়ানকে ভাড়া করে মেমননের সেই সঙ্গী কাসান্দ্রাকে হত্যা করার জন্য। কারণ অবশিষ্ট থাকা এই উপজাতি বিশ্বাস করে যতদিন ওই জাদুকরী বেঁচে থাকবে ততদিন কারোর পক্ষেই মেমননকে পরাজিত করা সম্ভব না। তাই রাজা ফেরন ম্যাথাউসকে ভাড়া করে কাসান্দ্রাকে হত্যা করার জন্য, যার পর এই সমস্ত উপজাতি একত্রে মিলে মেমননের উপর আক্রমণ করে তাকে পরাজিত করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ম্যাথাউস, তার ভাই এবং রামা 3 জন মিলে যখন মেমননের শিবিরে প্রবেশ করে জাদুকরী কাসান্দ্রাকে হত্যা করতে যায়, তখন কৌশলে মেমননের রক্ষীরা তাদের উপর আক্রমণ করে ম্যাথাউসকে বন্দী বানায় এবং রামা ও তার ভাইকে হত্যা করে। আসলে রাজা ফেরনের ছেলে তাকমেত তার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মেমননকে আগে ভাগেই জানিয়ে দিয়েছিল তার বাবা 3 আকেডিয়ানকে ভাড়া করেছে কাসান্দ্রাকে হত্যা করার জন্য, যে কারণেই মেমননের রক্ষীরা আগে থেকে ম্যাথাউসকে বন্দী বানানোর জন্য তৈরি ছিল। আচ্ছা, এখানে আরো একটি উল্লেখ করার বিষয় হলো, রাজা ফেরনের ছেলে তার বাবার সঙ্গে শুধু বিশ্বাসঘাতকতাই করেনি, মেমননের মন জয় করার জন্য সে তার বাবাকে নিজেই হত্যা করেছে। যাই হোক, মেমনন যখন এই মুহূর্তে ম্যাথাউসকেও হত্যা করতে যায়, তখন সেই জাদুকরী কাসান্দ্রাই তাকে এই কাজ করতে বারণ করে। আসলে কাসান্দ্রাও মেমননের কাজে একদমই খুশি ছিল না, কিন্তু তবুও এক প্রকার বাধ্য হয়েই সে তাকে সাহায্য করে যাচ্ছিল। কারণ সে যদি তাকে সাহায্য না করে তাহলে হয়তো কাসান্দ্রাকেও সে হত্যা করবে। তাই এই মুহূর্তে কৌশলে সে মেমননের হাত থেকে ম্যাথাউসকে বাঁচিয়ে নেয়। কিন্তু পরবর্তী দিনই দেখা যায় মেমননের কিছু সৈন্য ম্যাথাউস এবং আরো এক বন্দীকে একটি মরুভূমির মধ্যে গলা পর্যন্ত পুঁতে দেয়, আর তারপর সেখানেই থাকা কিছু পিঁপড়ের বাসা তারা উস্কে দেয়। মানে ওই পিঁপড়েরাই যাতে তাদেরকে হত্যা করে এই আশায়। কিন্তু সৌভাগ্যের বিষয়, ম্যাথাউসের সঙ্গে থাকা ওই সহবন্দীর সাহায্যেই কোনো প্রকারে সে এখান থেকে বেঁচে যেতে সক্ষম হয়। আর তারপরই সে শপথ নেয় সে তার ভাইয়ের মৃত্যুর বদলা নেবেই। ওইদিকে দেখা যায় মেমননের প্রাসাদে কাসান্দ্রা তার ভবিষ্যৎ দর্শনের মাধ্যমে জানায় পরবর্তীতে তার সেনাবাহিনী সমস্ত পশ্চিমের রাজ্য জয় করবে এবং রানী আইসিস ও তার সৈন্যরা চারিদিকে ছড়িয়ে পড়বে, যেটা শোনা মাত্রই মেমনন তার সৈন্যদের চূড়ান্ত অভিযানের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেয়। কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী জয় তাদের অবশ্যম্ভাবী। কিন্তু কাসান্দ্রা এখানে মেমননকে সতর্ক করে দেয় তার এই রকম ক্রুদ্ধ মনোভাব বা এই যুদ্ধ পদ্ধতি কখনোই কিন্তু শান্তি বয়ে আনবে না, যেটা শুনে মেমনন তাকে এই বিষয়ে চিন্তা করতে বারণ করে বিজয়ী হওয়ার পর কাসান্দ্রাকে তার রানী করার ইচ্ছা প্রকাশ করে। যেটা শুনে কাসান্দ্রা তাকে জানায় এটা হয়তো কখনোই সম্ভব না, কারণ সে যদি তাকে বিয়ে করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহলে সে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা হারিয়ে ফেলবে। তাই পরবর্তীতে মেমননে অসুবিধায় পড়বে, যে কারণে বিয়ে করাটা হয়তো তার পক্ষে কখনোই সম্ভব হবে না।
যাই হোক, ওইদিকে দেখা যায় ম্যাথাউস এবং তার সঙ্গে থাকা সহবন্দী আরপিড দুজন মিলেই উপস্থিত হয় গামোরা শহরে, যেখানেই বর্তমানে রয়েছে মেমনান। আর ম্যাথাউস সেখানে উপস্থিত হয়েই টুটু নামক একটি বালকের সাহায্যে সহজেই মেমনানের প্রাসাদে প্রবেশ করে, যাতে সে মেমনানকে হত্যা করে তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে পারে। কিন্তু প্রাসাদের ভিতরেই কিছু রক্ষীদের হাত থেকে বাঁচার জন্য তারা যখন একটি রুমে প্রবেশ করে, সেখানেই তারা মেমনানের এক বিজ্ঞানী ফিলোসের সঙ্গে পরিচিত হয়, যাকে জিজ্ঞাসা করেই ম্যাথাউস জানতে পারে মেমনান বর্তমানে তাদের আখড়াতে তলোয়ার প্রশিক্ষণ নিচ্ছে। ফলে আর এক মুহূর্ত দেরি না করে ম্যাথাউস সেই দিকেই রওনা হয় তার বদলা নেওয়ার জন্য। কিন্তু একদম সঠিক টাইমে ম্যাথাউস যখন মেমনানকে আঘাত করতে যাবে, ঠিক তখনই সে দেখতে পায় টুটু নামক সেই বালকটি ধরা পড়েছে। আর এই প্রাসাদে প্রবেশ করার জন্য ম্যাথাউস যে তাকে একটি রুবি উপহার দিয়েছিল, সেটা ওই বালকের কাছে দেখতে পেয়েই তারা মনে করে সে হয়তো মেমনানের রাজপ্রাসাদ থেকেই এই বহুমূল্য রুবিটি চুরি করেছে। তাই শাস্তি অনুযায়ী এই স্থানেই ওই বালকের হাত কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়। ফলে শুধুমাত্র ওই বালককে শাস্তির হাত থেকে রক্ষা করতে গিয়ে ম্যাথাউস সেখানে ওই রক্ষীদের চোখে ধরা পড়ে যায়, যে কারণে ম্যাথাউস আবারও একই পথে ফিরে গিয়ে সেই বৈজ্ঞানিকের সম্মুখে উপস্থিত হয়। কিন্তু সে ওই ঘরে ম্যাথাউসকে লুকিয়ে না রেখে এক বিশেষ উপায়ে অন্য একটি রুমে পাঠিয়ে দেয়, যেখানেও কিছু রক্ষী তাকে ধরতে এলে সেখান থেকে পালিয়ে অবশেষে সে কাসান্দ্রার রুমে উপস্থিত হয়। আর তারপর কাসান্দ্রাকেই বন্দি বানিয়ে কোনোভাবে এই প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে যায়, যেখানে পুনরায় ম্যাথাউস তার সেই সঙ্গী আরপিডের সঙ্গে মিলিত হয়ে সকলে মিলে রওনা হয় মৃত্যু উপত্যকার দিকে। কারণ ম্যাথাউস মনে করে কাসান্দ্রাকে উদ্ধার করার জন্য মেমনান নিশ্চয়ই তার খোঁজে এই দিকে আসবে, যখনই সে তাকে হত্যা করে তার ভাইয়ের মৃত্যুর বদলা নেবে। কিন্তু ওই দিন রাতেই একটি স্থানে বিশ্রাম নেওয়ার টাইমে কাসান্দ্রা তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করে। যদিও সঠিক টাইমে ম্যাথাউস তাকে ধরে ফেলে যখন জানতে চায় মেমনানের কাছে ফিরে যাওয়ার এত তাড়া কিসের, তখন কাসান্দ্রা তাকে উত্তর দেয় মেমনানের কাছে সে আর কখনোই ফিরবে না, কারণ মেমনান তাকে ছোট থেকেই বন্দি করে রেখেছে আর তখন থেকেই তার ক্ষমতা ব্যবহার করে সুবিধা উপভোগ করছে। তাই সেখানে সে আর কিছুতেই ফিরে যাবে না, সে শুধুমাত্র এখান থেকে পালাতে চাইছে ম্যাথাউসের ভয়েই। যেটা শুনে ম্যাথাউস তার কাছ থেকে জানতে চায়, তাহলে সেই দিন রাতে আমাকে মেমনানের হাত থেকে তুমি কেন বাঁচালে? তখন কাসান্দ্রা উত্তর দেয়, তোমাকে আমি সেই দিন বাঁচিয়েছিলাম কারণ আমি খুব ভালো করেই জানতাম একমাত্র তুমিই পারবে আমাকে ওই প্রাসাদ থেকে মুক্ত করতে। এবার এটা শোনার পরেই ম্যাথাউস তাকে উত্তর দেয়, তুমি চাইলেই আমার কাছ থেকে বিনা বাধায় চলে যেতে পারো, কিন্তু একটা কথা আমি তোমাকে জানিয়ে রাখছি, আমার কাছে তুমি যতটা নিরাপদ, বাইরে আর কারোর কাছেই তুমি ততটা নিরাপদ থাকবে না। যেটা শুনে কাসান্দ্রাও নির্দ্বিধায় তার সঙ্গে থেকে যেতে রাজি হয়ে যায়। এইদিকে দেখা যায় কাসান্দ্রাকে অপহরণ করা হয়েছে এইটা জানার পর মেমনান তার ডান হাত থোরাককে অর্ডার দেয় একদল সৈন্য নিয়ে সে যেন যত শীঘ্রই রওনা হয় ম্যাথাউসকে হত্যা করার জন্য, কারণ যে কোনো উপায়ে কাসান্দ্রাকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু পরবর্তীতেই দেখা যায় ম্যাথাউস একটি বালু ঝড়ের সাহায্যে থোরাকের ওই সৈন্যদলকে সহজেই পরাস্ত করে। যদিও থোরাক একদম লাস্ট টাইমে বিচ্ছুর বিষে ভেজানো একটি তীরের সাহায্যে ম্যাথাউসের পায়ে আঘাত করে বসে, যার ফলেই সে গুরুতর আহত হয়ে মৃত্যুশয্যায় ঢলে পড়ে। যেটা দেখার পর কাসান্দ্রা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার জাদুকরী ক্ষমতা ব্যবহার করে ম্যাথাউসকে খুবই দ্রুত সুস্থ করে তোলে, আর তারপর আবারও তারা সম্মুখে অগ্রসর হতে শুরু করে। ইতিমধ্যে মেমনান যখন জানতে পারে তার ডান হাত থোরাকের মৃত্যু ঘটেছে, তখনই সে সিদ্ধান্ত নেয় পরের দিনই তারা রওনা হবে তাদের শত্রুদের পুরোপুরি ধ্বংস করার জন্য। এইদিকে দেখা যায় মরুভূমির আরো গভীরে যাত্রা করার পর সেই বিজ্ঞানী ফিলোসের সঙ্গে তাদের আবারও দেখা হয়, যেও মেমনানের শহর থেকে পালিয়ে এসেছে। আর এখানে উপস্থিত হয়ে সে তার দীর্ঘদিনের প্রচেষ্টা সফল করতে পেরেছে, কারণ এতদিন সে একটি বিশেষ পাউডারকে বিস্ফোরক পদার্থ হিসাবে ব্যবহার করতে চাইছিল, যেটা এই মরুভূমির সল্ট ফিটার ব্যবহার করে অবশেষে সফল হয়েছে। তো এখানে ওই বিজ্ঞানী যখন কাসান্দ্রাকে নিরাপদ অবস্থায় দেখতে পায়, সেও তখন আনন্দিত হয়ে নির্দ্বিধায় ম্যাথাউসের সঙ্গে যোগ দেয়। আর তারপর সকলে মিলে আরো কিছুটা যাত্রা করার পর যখন একটি মরুদ্যানে উপস্থিত হয়,
তখন হঠাৎই একদল লোক তাদের উপর অতর্কিতে আক্রমণ করে তাদেরকে ধরে নিয়ে যায় তাদের রাজার সম্মুখে, যেখানে আমরা বুঝতে পারি যে কয়েকটি উপজাতির রাজাই ম্যাথাউসকে দায়িত্ব দিয়েছিল কাসান্দ্রাকে হত্যা করার জন্য, সেই রাজা মারা যাওয়ার পর ওই উপজাতি বলথাজার নামক একটি যোদ্ধাকে রাজা বানিয়ে মেমনানের ভয়ে এই স্থানে লুকিয়ে রয়েছে। কিন্তু এই মুহূর্তে বলথাজার যখন কাসান্দ্রাকে এই স্থানে দেখতে পায়, তখন সর্বপ্রথম সে তাকেই হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ম্যাথাউস সেটা জানতে পেরে বলথাজারকে জানায় এই মহিলার গায়ে হাত দিতে গেলে আগে আমার সঙ্গে মোকাবিলা করতে হবে। ফলে ওই কথা শুনে সঙ্গে সঙ্গেই ম্যাথাউস এবং বলথাজারের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ শুরু হয়। যদিও লাস্ট পর্যন্ত ম্যাথাউস তাকে পরাজিত করে একই সঙ্গে লড়াই করার জন্য আহ্বান জানায়, কারণ তারা সকলেই মেমনানের শত্রু। যেটা শুনে এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও বলথাজার তাদেরকে এক রাতের জন্য ওই স্থানে থাকার অনুমোদন দেয়। কিন্তু ওই দিন রাতেই কাসান্দ্রা তার একটি ভিশনে দেখতে পায় মেমনান তার সেনাবাহিনী নিয়ে এই স্থানে উপস্থিত হয়ে সমস্ত উপজাতিকে হত্যা করেছে, এমনকি ম্যাথাউসও মেমনানের হাতে মারা গেছে। কিন্তু এই কথা কাসান্দ্রা যখন ম্যাথাউসকে জানায়, সে তখন তাকে এই বলে আশ্বস্ত করে সে তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে, তাই সে তার ভিশনে কি দেখলো তাতে তার কিচ্ছু যায় আসে না। যে কথা বলেই ওই রাতে তারা একই তাঁবুতে বেশ কিছুটা ঘনিষ্ঠতা ভাগ করে নেয়। কিন্তু পরবর্তী দিন সকালেই কাসান্দ্রা কাউকে কিছু না জানিয়ে একাই মেমনানের প্রাসাদে ফিরে আসে, কারণ সে খুব ভালো করেই জানে তার দেখা ভিশন কখনোই মিথ্যে হয় না। তাই মেমনান যাতে তার সেনাবাহিনী নিয়ে ওই স্থানে না যায় সেটা চেঞ্জ করার জন্য সে আগে থেকেই তার কাছে চলে আসে। এইদিকে ঘুম থেকে ওঠার পর ম্যাথাউস যখন বুঝতে পারে কাসান্দ্রা তাদের সকলকে বাঁচানোর জন্য একাই মেমনানের কাছে ফিরে গেছে, তখনই সে মেমনানের সাম্রাজ্য চিরতরে পতনের জন্য রওনা হয়। যেটা দেখে বলথাজারও এই মুহূর্তে তার সঙ্গে যোগ দেয়, কারণ সে সঙ্গে থাকলে ম্যাথাউসের কাজ আরো সহজ হবে, মানে মেমনানকে তারা সহজেই পরাজিত করতে পারবে। এনিওয়ে, এইদিকে দেখা যায় কাসান্দ্রাকে হঠাৎই ফিরে আসতে দেখে মেমনান তার একটি জটিল পরীক্ষা নিতে শুরু করে। সে বেশ কয়েকটি বিষধর সাপকে কিছু ঘোড়ার মধ্যে ঢুকিয়ে তাকে চিহ্নিত করতে বলে কোন ঘোড়াগুলির মধ্যে সাপ আছে আর কোন ঘোড়াগুলির মধ্যে সাপ নেই, কারণ কাসান্দ্রা তার জাদুর সাহায্যে খুব সহজেই সেটা বিবেচনা করতে পারে। আসলে মেমনান জানে কাসান্দ্রা যদি কারোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তারপর থেকেই সে তার জাদুকরী ক্ষমতা হারিয়ে ফেলবে। আর ম্যাথাউস যেহেতু তাকে বেশ কয়েকদিন অপহরণ করে নিজের কাছেই রেখে দিয়েছিল, তাই এই পরীক্ষার মাধ্যমেই সে কনফার্ম হতে চাইছে কাসান্দ্রার সঙ্গে ম্যাথাউসের কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা, কারণ তার সঙ্গে যদি কারোর শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে কোন ঘোড়াগুলির মধ্যে সাপ রয়েছে সেটা কাসান্দ্রা এই মুহূর্তে আর কিছুতেই বলতে পারবে না। তো কাসান্দ্রা যখন এখানে এক এক করে খালি ঘোড়াগুলি চিহ্নিত করতে শুরু করে, তখন ওই দিকে দেখা যায় ম্যাথাউস, বলথাজার, আরপিড, ফিলোস এবং ওই উপজাতির আরও কিছু যোদ্ধা প্ল্যান মাফিক মেমনানের প্রাসাদে প্রবেশ করে। যার পর ম্যাথাউস রওনা হয় প্রাসাদের মূল কক্ষের দিকে, কারণ যে কোনো উপায় তাকে কাসান্দ্রাকে সুরক্ষিত করতে হবে। আর আরপিড এবং ফিলোস চলে যায় ওই প্রাসাদের গবেষণা কেন্দ্রে, কারণ সেখান থেকেই সেই বিস্ফোরক পাউডার তারা ওই প্রাসাদের ভিত্তিপ্রস্তরের নিচে সাজাতে শুরু করে, যাতে বিশেষ সময়ে ওই পাউডারই ব্লাস্ট করে তারা সুবিধা নিতে পারে। আর বলথাজার এবং তার কিছু সৈন্যরা প্রাসাদের গভীরে প্রবেশ করতে গিয়ে মেমনানের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এইদিকে কাসান্দ্রা ইচ্ছাকৃতভাবে একটি ঘোড়া থেকে সাপ বের করে তার মাধ্যমেই মেমনানকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু মেমনান যখন তাকে সহজেই পরাস্ত করে ঠিক তখনই মেমনানের সম্মুখে বাধা হয়ে দাঁড়ায় ম্যাথাউস। ফলে ক্ষণিকের মধ্যেই শুরু হয় দুজনের মধ্যে লড়াই। যে লড়াইয়ের মাঝে বলথাজারও সেই স্থানে উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুনের কারণে তারা দুজন আবারও আলাদা হয়ে যায়। আচ্ছা, তাকমেদ নামক সেই যোদ্ধার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, মানে যে ওই উপজাতিদের রাজা ফেরাউন, মানে নিজের বাবাকেই নিজে হত্যা করেছিল শুধুমাত্র মেমনানের বিশ্বাস অর্জন করার জন্য। তাকে কিন্তু বলথাজারি এই মুহূর্তে হত্যা করে তাদের রাজার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। ওকে, তো লাস্ট টাইমে দেখা যায় মেমনান এবং ম্যাথাউস লড়াই করতে করতে ওই প্রাসাদের একটি উঁচু দেওয়ালের একদম ধারে উপস্থিত হয়, যেখানেই একজন সৈনিক একটি তীরের মাধ্যমে ম্যাথাউসের পিঠে আঘাত করে বসে। যে দৃশ্য এর আগেই কাসান্দ্রা তার স্বপ্নে দেখেছিল, মানে সে মনে করতে শুরু করে এখানেই হয়তো ম্যাথাউসের মৃত্যু ঘটবে, কারণ ওই দিকে মেমনানের বিশাল বাহিনী ওই প্রাসাদ চারিদিক থেকে ঘিরে ফেলেছে।
কিন্তু এরপরেও একদমই অবিশ্বাস্যভাবে ম্যাথাউস একটি ধনুক হাতে নিয়ে তারই পিঠে লেগে থাকা ওই তীরের মাধ্যমে মেমনানের বুকে আঘাত করে। আর ঠিক ওই টাইমেই আরপিড এবং ফিলোস যে এতক্ষণ ধরে বিস্ফোরক জড়ো করছিল সেটাতেই তারা আগুন ধরিয়ে দেয়। ফলে প্রাসাদের ভিত্তিপ্রস্তর বিস্ফোরিত হয় আর সেই আগুনেই মেমনান মারা যায়। ফলে অবশিষ্ট থাকা সেনাবাহিনী তাদের রাজা মারা গেছে এটা জানতে পারার পর ম্যাথাউসের কাছেই মাথা নত করে হার স্বীকার করে এবং একই সঙ্গে তাকে স্করপিয়ন কিং হিসাবে ঘোষণা করে। পরবর্তীতে দেখা যায় ম্যাথাউস এবং কাসান্দ্রা এই মিশরের রাজা এবং রানী হিসাবে শপথ গ্রহণ করে আর বালথাজার তার থেকে বিদায় নিয়ে তার নিজের এলাকার দিকে অগ্রসর হয়। যার পর কাসান্দ্রা যখন তাকে জানায় সে তার ভবিষ্যৎবাণীর মাধ্যমে বুঝতে পেরেছে তার রাজ্যে এখন ক্রমশই খুশি আসতে চলেছে, ম্যাথাউস তখন তার থেকে জানতে চায় তার ক্ষমতা এখনো কিভাবে কাজ করছে। মানে কারোর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর তো তার ক্ষমতা চলে যাওয়ার কথা, তাহলে এখনো সে কিভাবে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। তখন কাসান্দ্রা তাকে জানায় মেমনানকে বলা তার ওই কথা মিথ্যা ছিল, কারণ ওই কথা না বললে মেমনান তাকে অনেকদিন আগেই বিয়ে করে ফেলতো। আর মেমনানকে যেহেতু তার একদমই পছন্দ ছিল না, সেই কারণেই চালাকি করে তাকে আটকানোর জন্যই সে ওই কথা জানিয়েছিল। যাই হোক, এখানে একদম লাস্ট সময়ে কাসান্দ্রা তাকে সতর্ক করে দেয় কোনো সাম্রাজ্যেরই শান্তি এবং সমৃদ্ধি চিরকাল স্থায়ী হয় না, তাই সেই বিষয়ে ম্যাথাউস যেন আগে থেকেই তৈরি থাকে। কিন্তু এই কথায় দমে না গিয়ে ম্যাথাউস তাকে উত্তর দেয় সে তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। এর পরবর্তী পার্ট আপনারা চাইছেন কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি এর পরবর্তী পার্ট নিয়ে কাজ শুরু করব। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।